নমস্কার, গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প লেখক নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় সিরিজের গোয়েন্দা গল্প রক্ত গেরুয়া। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প রক্ত গেরুয়া। পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবছি। কিরিটি প্রস্তাবটা উত্থাপন করলে, চলো কাশী যাওয়া যাক। কাশী? হ্যাঁ, শিবশরণ আছে সেখানে, কটা দিন মন্দ কাটবে না। অতএব ওই দিনই রাত্রের ট্রেনে দুখানা সেকেন্ড ক্লাস টিকিট কেটে দুজনে কাশীর পথে রওনা হলাম। যাত্রার পূর্বে শিবশরণকে একটা তাড়ও করে দেওয়া হলো, আমরা যাচ্ছি। অসি ঘাটের কাছেই দারোগা বন্ধু শিবশরণের বাড়ি। শিবশরণ বিহারি, কিন্তু বিহারি হলে কি হয়, বহুদিন ধরে বাংলাদেশে বাস করে ও ডাল ভাত খেয়ে এখন সে পুরোদস্তুর একজন বাঙালি বনে গেছে। চমৎকার বাংলা বলতে পারে সে। মৃতদার একটা 4 বছরের ছেলে ও বুড়ি পিসি সংসারে। তোফা আনন্দে ও ভোজনের মধ্য দিয়ে সময় কাটতে লাগলো। দিন চারেক বাদে সকালবেলা শিবশরণ কোথায় বের হয়েছে। আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেখান থেকে গঙ্গার দৃশ্যটা ভারী চমৎকার। গঙ্গার ঘাটে অসংখ্য স্নানার্থীর ভিড়। আমি আনমনে জনবহুল ঘাটের দৃশ্য দেখছি, আর কিরিটি একটা ইজি চেয়ারে বসে এক মনে সেদিনকার লিডার সংবাদপত্রটা পড়ছে। এমন সময় হন্তদন্ত হয়ে শিবশরণ ঘরে প্রবেশ করল। কিরিটি খবরের কাগজের ওপর দৃষ্টি রেখেই মৃদু হেসে বলল, কি ব্যাপার, তুমি যেভাবে ঘরের মধ্যে এসে হন্তদন্ত হয়ে ঢুকলে, তাতে মনে হচ্ছে বিশেষ একটা গুরুতর ব্যাপারে তুমি যেন অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছ। হ্যাঁ ভাই, চিন্তিত একটু হয়েছি বটে, জবাব দিল শিবশরণ। আমিও শিবশরণের দিকে ফিরে তাকালাম। কণ্ঠস্বরে স্পষ্ট উত্তেজনার আভাস। কেন, হঠাৎ চিন্তিত হবার কি এমন কারণ ঘটল? কিরিটি প্রশ্ন করল। তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে কিরিটি বললে, চেয়ে দেখো সুব্রত, শিবশরণ অনেকখানি পথ সাইকেল হাঁকিয়ে এসেছে, বোধহয় অনেক দূরে কোথাও গিয়েছিল। আমি কিরিটির কথায় অবাক হয়ে শিবশরণের দিকে আর একবার ভালো করে তাকালাম। কিন্তু আমি যে সাইকেল হাঁকিয়ে এলাম তা তুমি কেমন করে জানলে? যাবার সময়ও তো আমি বাইক নিয়ে যাইনি, টাঙায় গিয়েছিলাম। কিরিটি একটু হেসে বললে, তোমার চেহারাতেই তার বেশ প্রমাণ দিচ্ছে যে, শুধু চোখ মেলে দেখতে জানলেই তার হদিশ মেলে। তুমি কি জাদুবিদ্যা শিখেছ নাকি আজকাল রায়? ওরে বাবা, জাদুবিদ্যা অভ্যাস করা আমার পোষাবে না। ওসব আমাদের বন্ধুবর জাদু সম্রাট মিস্টার সরকারের জন্যেই তোলা থাক। হাসতে হাসতে জবাব দিল কিরিটি। তবে এ তো অতি সহজেই ধরা যায় বন্ধু। তুমি যদি টাঙ্গায় ফিরতে তবে তোমার শরীরে এত ঘাম দেখা দিত না, এবং তোমার মাথার চুলেও এত ধুলো জড়িয়ে থাকতো না। এতেই প্রমাণিত হয় তুমি টাঙ্গায় আসোনি। টাঙ্গায় যদি না এসে থাকো তবে কিসে আসতে পারো? হয় ঘোড়ায়, না হয় বাইকে। হেঁটে এলে এত ধুলো তোমার মাথার চুলে ও কপালের ঘামের সঙ্গে জড়িয়ে থাকতো না। আমি জানি তুমি ঘোড়ায় চড়তে জানো না, তাহলে সহজেই প্রমাণ হয় তুমি বাইকে এসেছো। তাছাড়া কাশীর রাস্তায় তো ধুলোর অভাব নেই। আশ্চর্য, কিন্তু সত্যি বাইকেই এসেছি। যাকগে, একটা ভীষণ ব্যাপার ঘটেছে।
বলরাম মুখুজ্জে নামে এক মস্ত বড় ধনীকে হঠাৎ তার ঘরে মৃত অবস্থায় কয়েকদিন আগে পাওয়া গিয়েছিল। কিরিটি সোজা হয়ে উঠে চেয়ারটার ওপর ভালো করে বসল। এমন সময় শিবশরণের ব্লাডহাউন্ড টম ঘরে ঢুকে শিবশরণের পায়ের কাছে থাবা পেতে বসল। শিবশরণ বলতে লাগল, আজ মর্গের রিপোর্ট পেলাম, বলরাম মুখুজ্জে নাকি অনাহারে মারা গেছেন। তারপর আমি প্রশ্ন করলাম, বলরাম মুখুজ্জের প্রায় 70,000 টাকার জীবন বিমা ছিল, তাছাড়া লোকটি অবিবাহিত। পাটের দালালি, ফাটকার বাজার প্রভৃতিতেও অনেক লাভ করে বহু টাকা রেখে গেছেন ভদ্রলোক, এবং শুনলাম মরবার আগে নাকি একটা উইলও করে গেছেন, আর সেটাও একটু বেশ বিচিত্র ধরনের। কী রকম? কিরিটি প্রশ্ন করে। উইলে নাকি লেখা আছে বলরাম মুখুজ্জের মৃত্যুর পর 4 জন নাগা সন্ন্যাসী ওর সম্পত্তি পেয়ে যাবে। আজ সকালের ট্রেনে জীবন বিমা কোম্পানির লোক এসেছে বলরামবাবুর মৃত্যু সংবাদ পেয়ে। সেই ভদ্রলোক বলছেন বলরামবাবুর মৃত্যুর মধ্যে নাকি একটু গোলমাল আছে। তাদের মতে বলরামবাবু নাকি স্বাভাবিক অবস্থায় অনাহারে মারা যায়নি, হয় তিনি আত্মহত্যা করেছেন, না হয় কেউ তাকে অন্য কোনো উপায়ে মেরেছে। তোমার কি মনে হয়? কিরিটি প্রশ্ন করে। আমার তা মনে হয় না, শিবশরণ বলতে লাগলো। তাই তো অকুস্থানটা দেখতে গিয়েছিলাম। তাছাড়া পুলিশ সার্জনের রিপোর্টও যখন অনাহারে মৃত্যু। হঠাৎ এক সময় আবার শিবশরণ বলে, চলো না দুপুরে একবার জায়গাটা দেখে আসবে। বেশ তো, চলো, বসেই তো আছি। আমিও সৎসাহে সম্মতি জানাই। অতএব সেই দিনে দুপুরে একটা টাঙাই করে কিরিটি, শিবশরণ ও আমি অকুস্থান পরিদর্শনে রওনা হলাম। টাঙায় যেতে যেতে কিরিটি প্রশ্ন করে, আচ্ছা, বলরামবাবুর উইল অনুসারে কে সব নাগা সন্ন্যাসী না কারা টাকা কড়ি পাবে বলছিলে না তুমি? তা এত লোক থাকতে হঠাৎ নাগা সন্ন্যাসীদের উপরে লোকটার মমতা উতলে উঠল কেন বলো তো? কি জানি, শুনলাম এই আজ কয়েক মাস ধরে জনচারেক নাগা সন্ন্যাসী নাকি বলরামবাবুর বাসায় এসে আড্ডা গাড়ে। বলরামবাবু চিরকালই একটু অদ্ভুত প্রকৃতির, জপ তপ নিয়েই কাটাতেন। বলরামবাবুকে যেদিন তাঁর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়, তার আগের দিন সকালেই নাকি 3 জন সন্ন্যাসী চলে যায়, তারা আর ফেরেনি। বাকি একজন এখনও তাঁর বাড়িতেই আছে, তাকে যেতে দেওয়া হয়নি, আটক করা হয়েছে। শহরের একধারে একটা খোলা জায়গায় বলরামবাবুর বাড়ি। বাড়িটা আগে একজন পূর্ববঙ্গের জমিদারের ছিল। বলরামবাবু তাঁর কাছ হতে কিনে নেন। মস্ত বড় ফটকওয়ালা একতলা বাগান বাড়ি। বাড়িতে মস্ত মস্ত গোটা 4 হলঘর, তাছাড়া চাকর বাকরদের থাকবার জন্য গোটা 2 ঘর ও রান্নাঘর। যে ঘরে বলরামবাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়, আমরা সেই ঘরে এসে ঢুকলাম। মস্ত বড় হলঘর। এটা বাড়িটার একেবারে একধারে। ঘরটা বোধ হয় গুদাম ঘরটার হিসাবে ব্যবহার করা হতো। একটা দরজা ব্যতীত একটিও জানালা নেই ঘরে। ঘরের ছাদে চৌকোভাবে খানিকটা ফাঁক, বোধ হয় আলো আসবার জন্য। তার চারিদিকে কাঁচের জানালা বসানো, সেটা স্কাইলাইটের কাজ করে। সেই ফাঁকটার চারপাশে লোহার রড দেওয়া। ঠিক তার নিচে লোহার একটা খাট, খাটের উপরে তোশক পাতা। বিছানার চাদরটা একপাশে কুঁচকে পড়ে আছে। ঘরের এক কোণে একটা টেবিলের উপরে ডিশে শুকনো রুটি মাখন, কাঁচের জগে খানিকটা দুধ নষ্ট হয়ে জমাট বেঁধে আছে।
রুটি মাখনের দিকে চেয়ে দেখলেই বোঝা যায় কেউ সেগুলো ছোঁয়নি পর্যন্ত। মাত্র 4 দিন আগে এই ঘরে বলরামবাবুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘরের মেঝেতে এক রাশ ধুলো জমে আছে। কিরিটি নাগা সন্ন্যাসীকে ডেকে পাঠালো। সে এলে তাকে জিজ্ঞাসা করল, তোমার সঙ্গে বলরামবাবুর সর্বশেষ দেখা হয় কখন? দিন 10 আগে সকালে। তিনি যোগের দ্বারা একটা অদ্ভুত শক্তি লাভের চেষ্টা করছিলেন, তাই তিনি মাঝে মাঝে এই নির্জন ঘরে এসে যোগ সাধনা করতেন। 5-6 দিন ধরে যোগে বসবার আগে কি একটা দ্রব্য পান করতেন। এবারেও যোগে বসেছিলেন, কিন্তু 6 দিনেও যখন তিনি ঘর হতে বের হলেন না, তখন সন্দেহ হওয়ায় আমরা পুলিশ ও ডাক্তারকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে দেখে যে তিনি মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে আছেন। কথা শুনতে শুনতে কিরিটি মেঝের দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে কি যেন দেখছিল। আমায় বললে, দেখছো সুব্রত, কেউ খাটটাকে টেনে ঘরের কোণ থেকে মাঝখানে এনেছে। খাটের পায়ার নিচেকার লোহার চাকার দাগ মেঝের ধুলোতে এখনো স্পষ্ট রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করো, খাটটা এখন যেখানে রয়েছে তার আগেই ধুলোর উপরে খাটের পায়ার চাকার দাগ এসে শেষ হয়ে গেছে। যেন কেউ খাটটাকে এই পর্যন্ত টেনে এনে তারপর হঠাৎ উঁচু করে তুলে ওইখানে বসিয়ে দিয়েছে। চলো, ঘর দেখা হয়ে গেছে বলে কিরিটি উপরের ছাদের দিকে চেয়ে চোখ নামিয়ে দিল। তারপর বাড়ির একজন ভৃত্যের দিকে চেয়ে হঠাৎ আবার প্রশ্ন করল, তোমাদের বাবু বুঝি খুব সাহসী ছিলেন? আগে না, বাবু বরং ঠিক উল্টো, বেজায় ভীতু ছিলেন। বাইরে এসে কিরিটি বাড়ির চারপাশটা আর একবার দেখে নিল। হঠাৎ এক জায়গায় বাড়ির পিছন দিককার দেওয়ালের গা ঘেঁষে দুটো বড় বড় গর্তের দিকে কিরিটি আবার আমার দৃষ্টি আকর্ষণ করে বলল, কি বিশ্রী দুটো গর্ত দেখেছ, কিন্তু মইটা কই? মই? কি বলছো তুমি? আমি বললাম। হ্যাঁ, মইটা খুঁজে দেখো, আশেপাশে কোথাও পাবে। আমরা আসার কয়েকদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল শিবশরণ। তা হয়েছিল দিন 8 আগে, কিন্তু কেন? এমনি। আচ্ছা, বাবু যে এমনি 4-5 দিন এর আগেও এই ঘরে গিয়ে কাটিয়ে দিতেন, তখন কিছু খেতেন টেতেন না? কিরিটি বলরামবাবুর ভৃত্যের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল। আগে না, তার কঠিন নিষেধ ছিল। তাকে ও ঘরে থাকার সময় কেউ বিরক্ত করতে সাহস পেত না। ওই সময় তিনি কি একটা বলকারক ঔষধ খেতেন। ও, চলো হে শিবশরণ, বাড়ি ফেরা যাক। ব্যাপার কিছু বুঝলে? হ্যাঁ, খুব সহজ। বলরামবাবুকে কিছুটা অনাহারে ও কিছুটা ভয় দেখিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি চলো, সব বলবো। সকলে এসে আবার টাঙায় উঠলাম। পথে শিবশরণ থানার সামনে কি একটা কাজে নেমে গেল। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাত্রি প্রায় 8টায় শিবশরণ ফিরে এলো এবং এসে বলল, আবার এক ঝঞ্ঝাট। কি হলো? আর বলো কেন, সেই নাগা সন্ন্যাসীটি কিছুক্ষণ আগে কেমন করে প্রহরীদের চোখে ধুলো দিয়ে পিঠ টান দিয়েছে। কিরিটি হাসতে হাসতে বলল, এ আমি জানতাম, আমারই ভুল হয়েছিল তখনই তাকে হাজতে রাখতে না বলা। যাকগে, তোমার ব্লাড হাউন্ড টম রয়েছে। সন্ন্যাসীর যদি কোনো জামাটামা পাও, তবে সেটা শুকিয়ে ওকে নিয়ে এগিয়ে যাও, তাহলেই শ্রীমানের কিনারা পাবে। শিবশরণ তখনই বের হয়ে গেল টমকে নিয়ে। পরের দিন সকালে ক্লান্ত শিবশরণ
ফিরে এলো সন্ন্যাসীটির মৃত্যু সংবাদ নিয়ে। টম তার জামার গন্ধ শুঁকে ঠিকই তাকে খুঁজে বের করেছিল, কিন্তু তার আগেই কে বা কারা তাকে ছোড়া মেরে খুন করে হার্ডিঞ্জ ব্রিজের তলায় ফেলে রেখে গেছে। শিবশরণ পুলিশের জিম্মা করে দিয়ে ফিরে এসেছে। আমাদের অনুরোধে কিরিটি বললে, ঘরের ভিতরে ঢুকেই একটা জিনিস আমার নজরে পড়ল, যা তোমাদেরও দেখিয়েছি। ধুলোর বুকে খাটের পায়ার চাকার দাগটা। খাটটা বর্তমানে যেখানে আছে তার সঙ্গে বিচ্ছিন্ন। দ্বিতীয়ত, খাটটা ঘরের ঠিক মাঝখানে। সাধারণত লোকে খাটটাকে দেওয়ালের ধারে নিয়ে গিয়েই ঘুমোয়, ঘরের মাঝখানে পেতে ঘুমোয় না। তৃতীয়ত, ঘরের ঠিক মাঝখানে ছাদের চৌকো ফাঁক, যেখানে স্কাইলাইটের বন্দোবস্ত আছে, তার চারপাশে লোহার রড বসানো। চতুর্থ, বলরামবাবু ছিলেন ভীতু। পঞ্চমত, নাগা সন্ন্যাসীরা সংখ্যায় 4 জন। ষষ্ঠত, তিনি ধনী ছিলেন। সপ্তম, তাঁর বাড়ির পিছন দিককার দেওয়ালের গা ঘেঁষে মই বসানোর দাগ ছিল। অষ্টম, নাগা সন্ন্যাসীতে 3 জন উধাও, 1 জন রইল। নবম, তিনি যোগে বসবার আগে একটা উত্তেজক দ্রব্য পান করতেন। দশম, নাগা সন্ন্যাসীটা আগেই চাকর বাকরদের না ডেকে ডাক্তার ও পুলিশকে খবর দেয়। ব্যাস, এখন মিলিয়ে যাও। যোগে বসবার আগে বলরামবাবু যে উত্তেজক দ্রব্য পান করতেন, সেটা নিশ্চয়ই কোনো মাদক দ্রব্য, এবং এবারে হয়তো সন্ন্যাসীরা তার মধ্যে এমন কোনো দ্রব্য কিছু মিশিয়ে দিয়েছিল যাতে ভদ্রলোকের ঘুমটা বেশ গাঢ়ই হয়। তারাই হয়তো তাঁকে পরামর্শ দিয়েছিল দিনের বেলা দরজা বন্ধ করতে, যাতে সূর্যের আলো পাওয়া যায়। তাই খাটটাকে ঘরের মাঝখানে স্কাইলাইটের নিচে এনে রাখতেন। তারপর রাত্রে যখন তিনি ঘুমে আচ্ছন্ন, তখন ঘরের পিছনে মই লাগিয়ে ছাদে উঠে 4 জন নাগা সন্ন্যাসী 4টে হুক সমেত দড়ি নামিয়ে খাট সমেত ঘুমন্ত বলরামবাবুকে ধীরে ধীরে ওপর দিকে তুলে নিয়েছে, এবং খাটটাকে উপরে তুলে কোনো উপায়ে তারা বলরামবাবুর মুখ বন্ধ করে ওইভাবেই উপরে খাট সমেত ঝুলিয়ে রেখেছে। বেচারি ভীতু মানুষ, চেঁচাতেও পারেননি, লাফিয়ে মেঝেতে নামতেও পারেননি। ফলে ভয়ে উৎকণ্ঠায় ওইভাবে থেকে স্বর্গপ্রাপ্তি ঘটেছে বেচারার। তারপর তারা মৃতদেহ সমেত খাটটা আবার মেঝেতে নামিয়ে দড়িটা খুলে নিয়েছে। খাটটা নামিয়ে মেঝেতে যখন রাখে, তখন ঠিক মেঝের যেখান হতে খাটটা তুলে নেওয়া হয়েছিল সেখানে রাখতে পারেনি। ফলে বর্তমানে খাট যেখানে আছে তার সঙ্গে আগেকার খাটের পায়ার দাগের ঘটেছে বিচ্ছিন্নতা। তারপর লোকটা যদি ওভাবে নাই মারা যেত, তাহলে বিছানার চাদরটা অমন কুঁচকে খাটের এক কোণে পড়ে থাকতো না। লোকটা হয়তো ছটফট করেছে, তাই চাদরটা অমন কুঁচকে গেছে। তারপর দেখো, সন্ন্যাসীরা যদি এর মধ্যে নাই থাকতো, তবে 3 জন পালিয়ে একজনকে ব্যাপারটা দেখবার জন্যে রেখে যেত না। একজন সন্ন্যাসী ছিল যাতে তাদের কারো ওপরেই লোকের সন্দেহ না পড়ে। সন্ন্যাসী ঘরের কিহোল দিয়ে আগে সব দেখে নিয়ে পরে পুলিশ আর ডাক্তারকে খবর দিয়েছে, কেননা তার জানা ছিল এসব ব্যাপারে ওই 2 জনের বেশি দরকার। লোকটা আগাগোড়া সব জানতো বলেই এইভাবে কাজ করেছিল, নচেত একটা চেঁচামেচি করে বাড়ির চাকর বাকরদেরই আগে জড়ো করত। একেই বলে গেরুয়ায় রক্তের দাগ, বা বলতে পারো রক্ত গেরুয়া। আশ্চর্য তোমার চোখের দৃষ্টি কিরিটি, শিবশরণ বললে। কিরিটি মৃদু হেসে একটা সিগার ধরালো। বাতাসে তখন সন্ধ্যা আরতির সুর ভেসে আসছে।
দৃষ্টি সকলেরই আছে শিবশরণ, তবে সেটার প্রয়োগবিধি জানা প্রয়োজন। বলে কিরিটি আবার সিগারটায় একটা মৃদু টান দিয়ে ধূমোদ্গীরণ করলে। এতক্ষণ শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় সিরিজের গল্প রক্ত গেরুয়া।